হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে ফাইন্যান্সিয়াল মার্কেটে শুরু করেছিলাম চ্যাপ্টারটা। আগের ক্লাসে আমরা শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি পার্টই করেছি, আর আমরা এটাও বোঝার চেষ্টা করেছি যে ফাইন্যান্সিয়াল মার্কেট ক রকমের হয়। আমি বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল মার্কেট দু রকমের হয়, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট আর একটা হচ্ছে মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেটটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। আমরা মানে কি যে পড়তে যাচ্ছি আজকে মানি মার্কেট সম্পর্কিত কিছু তথ্য, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা বুঝি যে ফাইন্যান্সিয়াল মার্কেট কী জিনিস। আমি আগের ক্লাসে বলেছিলাম যে যেখানে ধরো আমি ব্যবসা করছি, আমার ব্যবসাতে দেখা গেলো প্রতি মানে সেভিংস হয়েছে। আমি পয়সা কামানোর পর, আমার প্রয়োজনীয় হিসেবে পয়সা খরচা করার পর প্রতি মাসে মাসে আমার মানে কি 10 কোটি টাকা লাভ হচ্ছে। তো সেই মানে সেভ হচ্ছে। তো এটা তো আমি শুধু শুধু ব্যাংকে ফেলে রাখতে পারি না, আমার পয়সা তো বাড়াতে হবে। তাহলে কী করবো আমি? তখন হচ্ছে কি যে আমি চাইলে কি বলে চাইলে হচ্ছে কি টাকাটা ধার দিতে পারি অন্য মানুষকে। তাহলে আমি হচ্ছে কি মার্কেটে পরিণত করে ফেললাম আমার পয়সাকে, যে তুমি আমার কাছ থেকে 100 টাকা ধার নেবে বা টাকা আমার কাছ থেকে 100 টাকা নিয়ে নেবে, তো আমাকে 1 বছর পর 110 টাকা 120 টাকা আমাকে ফেরত দিতে হবে। তাহলে আমি হচ্ছে, তুমি যেমন বাজারে মার্কেটে আলু কিনতে যাও বা হচ্ছে পটল কিনতে যাচ্ছ, তুমি কিছু 1 কেজি কিনলে বা আলু বা পটল কিনলে তো 40 টাকা তোমাকে দিল, তো সেখানে লাভ, কৃষকের লভ্যাংশ ধরাই থাকে সেখানে। তাহলে এবার আমি যে তোমাকে 100 টাকা ধার দিচ্ছি, তা আমি কী পাবো সঙ্গে? তাহলে আমাকে কিছু লাভ দিতে হবে। আমি তোমাকে টাকাটাই ধার মানে কি যে বেশি দিচ্ছি তোমার কাছে। কত দিয়ে বেচবো? 100 টাকার জায়গাতে 110 টাকায় বেচবো, সেটা কি? তো তোমাকে এখনই ইমিডিয়েটলি পয়সাটা দিতে হবে না, তুমি 1 বছর পরে দিও না হয়। হ্যাঁ, তো আমি এরকম অনেক কোম্পানি আছে, ব্যাংক আছে বা হচ্ছে এনবিএফসি আছে, যারা কিনা পয়সা ধার দেয়, তোমাকে পয়সা নিয়ে মানে কি যে ব্যবসা করে আর কি। তো তো এটাই হচ্ছে মানি মার্কেট। তবে ক্যাপিটাল মার্কেট হচ্ছে অনেক দীর্ঘদিন ধরে হচ্ছে সময় হিসেবে ম্যাচুরিটি হিসেবে লোন দেওয়া হয়, কিন্তু মানি মার্কেট হচ্ছে খুব কম সময় ধরে মধ্যে লোন দেওয়া হয়, 1 বছর সাধারণত দেওয়া হয়। আচ্ছা, আর তার মানে বুঝতেই পারছি যে মানি মার্কেট হচ্ছে কি 1 বছরের সময়ের জন্য যদি যেহেতু লোন দিচ্ছে, তার মানে এটা শর্ট টার্মের ক্ষেত্রে দেওয়া হয়। সারপ্লাস যেসব মানি হয়, আমার কাছে যেসব সারপ্লাস আছে, এক্সপেন্ডিচার খরচে আমার কম, ইনকাম বেশি, তাহলে সারপ্লাসে আছি। তা আমার সারপ্লাসটা হচ্ছে কি যে 1 বছরের জন্য আমি শর্ট টার্মের ক্ষেত্রে আমি লোন দিচ্ছি। এটার কোনো ফিক্সড প্লেস নেই, যে কোনো জায়গাতেই হচ্ছে কি এই টাকা পয়সার লেনদেন হতে পারে, বা মানি মার্কেট হতে পারে, বা লোন দেওয়া যেতে পারে। হ্যাঁ, অনেকে হচ্ছে সুদে ব্যবসা করে, তো এটাও এক ধরনের মানি মার্কেট। যার কাছে পয়সা বেশি আছে সে পয়সা হচ্ছে কি ধার দিচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা যে এছাড়া মানে কি যে গভর্নমেন্ট মানে কি বা কোম্পানি হিসেবে বিভিন্ন ব্যাংক, তারপর হচ্ছে কি যে আরবিআইয়ের কাছ থেকে বিভিন্ন ব্যাংক হচ্ছে কি টাকা ধার নেয়, তো লোন নেয়, তো রেপো রেট, রিভার্স রেপো রেট, আমরা এগুলো আমরা পড়েছি। তারপর এনবিএফসি হতে পারে, তারপর হচ্ছে প্রাইমারি ডিলার্স হতে পারে, বিভিন্ন রকমের হচ্ছে কি যে সংস্থা আছে যারা কিনা হচ্ছে এই মানি লেন্ডারিং বা হচ্ছে যে টাকা ধার দেওয়ার কাজ করে থাকে সাধারণত। তো এগুলো সবই কিছুই কিন্তু হচ্ছে মানি মার্কেটের মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এবার মানি মার্কেট সংক্রান্ত আমাদের কিছু টার্ম পড়তে হবে। একটা হচ্ছে কল মানি, নোটিস মানি, টার্ম মানি, তারপর হচ্ছে কি যে কুপন রেট, আর হচ্ছে যে ইল্ড টু ম্যাচিউরিটি। আচ্ছা, যদি কল মানি হচ্ছে মানে যখন আমি তোমাকে একদিনের জন্য পয়সা ধার দেবো। আজকে আমি তোমাকে 100 টাকা ধার দিলাম, তুমি আমাকে পরের দিনই 101 টাকা ফেরত দেবে, এটা হচ্ছে কল মানি। আচ্ছা, নোটিস মানি কি জিনিস? আমি তোমাকে আজকে টাকা ধার দিলাম, 2 থেকে 15 দিনের মধ্যে, 14 দিনের মধ্যে তোমাকে টাকাটা ফেরত দিতে হবে, এটা হচ্ছে নোটিস মানি। এবার আসি টার্ম মানি। টার্ম মানি হচ্ছে 15 দিন থেকে 1 বছরের মধ্যে তোমাকে টাকাটা ফেরত দিতে হবে, এটাকে বলা হয় টার্ম মানি। তো তোমার সাথে আমার ডিলিংস যেরকম হবে সেরকম, 1 মাসের জন্য আমি ডিল করে রাখলাম, তাহলে 1 মাসের মধ্যে তোমাকে ফেরত দিতে হবে আমার কাছে পয়সা। আচ্ছা, তাহলে কী বললাম? কল মানি, নোটিস মানি, টার্ম মানি। এবার আছে কুপন রেট, আর হচ্ছে ইল্ড টু ম্যাচিউরিটি। আচ্ছা, এই দুটো টার্মকে বুঝতে হলে আমাদেরকে আগে সিকিউরিটি বা গভর্নমেন্ট সিকিউরিটি সম্বন্ধে বুঝতে হবে। কীরকম? ধরো তুমি হচ্ছে ব্যাংকে 1 লাখ টাকা নিয়ে গেলে, বলে কি আমি ফিক্সড ডিপোজিট করব। ব্যাংক কী করবে? তোমাকে লিখিত দেবে যে আমি মানে কি যে XYZ কোনো একটি লোক আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে, হ্যাঁ, তাকে আমি 1 বছর পর 10% সুদ হিসেবে 1,10,000 টাকা আমি ফেরত দেবো, এটা প্রমিস করলাম, ব্যাংক বললো, লিখে কেউ করলো। তার মানে কি যে এটা এক ধরনের প্রমিসরি নোট বা ফিক্সড ডিপোজিট, দুটোই বলতে পারি। তো তুমি কি করতে পারবে? আমার কাছে 100 টাকা রেখে তুমি কি করলে যে আমার কাছ থেকে প্রমিসরি নোটটা নিয়ে গেলে, বা হচ্ছে গিয়ে কাগজ দলিলটা নিয়ে গেলে,
তুমি কি বলে তোমার হঠাৎ করে টাকার দরকার পড়লো, তুমি চাইলে আমার কাছে হচ্ছে কি যে ওই সিকিউরিটিটা জমা রেখে লোন নিতে পারবে, আবার চাইলে অন্য কোম্পানি বা অন্য কারো কাছে সেই মানে এই দলিলটা রেখে তুমি লোন পেতে পারো, বা হচ্ছে কি উম, কি বলে তুমি হচ্ছে কি যে তোমার প্রয়োজনীয় পয়সা তুমি তুলে নিতে পারো চাইলে। তার মানে এর যথেষ্ট লিকুইডিটি আছে। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। ঠিক তেমনি যে তার মানে কি ব্যাংক কী করবে, তোমার ওই ফিক্সড ডিপোজিটের টাকাটা অন্য কোথাও হচ্ছে কি ধার দেবে, হ্যাঁ লোন দেবে, তারপর সেখান থেকে পয়সা তোমাকে ফেরত দেবে, সুদ তুলে বেশি পরিমাণে সুদ তুলে তোমাকে কম সুদের পয়সাটা তোমাকে দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাংক করবে। ঠিক তেমনি গভর্নমেন্টও তাই করে। যখন গভর্নমেন্টের হচ্ছে গিয়ে আয় কম হয়, ব্যয় বেশি হয়, তখন কি কোষাগারে টান পড়ে, তখন গভর্নমেন্ট যে কি বলে যে এরকম একটা পলিসি বার করে যে তুমি আমাকে 1,00,000 টাকা দাও, আমি তোমাকে 1,10,000 টাকা ফেরত দেবো, তার মানে 10% হিসেবে তোমাকে ফেরত দেবো আমি। তো এটাও এক ধরনের মানে কি প্রমিসরি নোট হলো। তো তো এটা তার মানে তোমাকে গভর্নমেন্টও তোমাকে একটা হচ্ছে কি দলিল দিয়ে দেবে, হ্যাঁ প্রমিস করলো গভর্নমেন্ট, হ্যাঁ এটাই হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি। তো তুমি মানে মোট কথা ফিক্সড ডিপোজিটের দলিলটা তুমি বা হচ্ছে কি স্লিপটা তুমি হচ্ছে কি সেটা রেখে পয়সা ধার নিতে পারছো, বা টাকা কারো কাছ থেকে ওটা বেচে দিতে পারছো কারো কাছে, বা 2 বছর পরে সে পয়সাটা নিয়ে নেবে। হ্যাঁ, গভর্নমেন্ট সিকিউরিটি এক ধরনের ফিক্সড ডিপোজিট ব্যাংকে হয়, গভর্নমেন্ট সিকিউরিটি হচ্ছে কি গভর্নমেন্ট নিজে করে। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট আরবিআই এর থ্রুতে হচ্ছে কি গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে সাধারণত। আচ্ছা, কখনো কখনো মানে এই যে ব্যাংক বা গভর্নমেন্ট তোমাকে 10% সুদে হচ্ছে কি সে টাকাটা ফেরত দিচ্ছে, এটাকে বলা হয় কুপন রেট। যে রেটে হচ্ছে কি গভর্নমেন্ট বা ব্যাংক হচ্ছে কি টাকাটা তোমাকে দিচ্ছে, ফিক্সড ডিপোজিটের টাকাটা মাসে মাসে দিচ্ছে অথবা সে ম্যাচুরিটি আসার পরে দিচ্ছে, সেটাকে বলা হয়, সেই রেটটাকে, সেই সুদের হারটাকে বলা হয় কুপন রেট। আচ্ছা, এবার আছে আমাদের যে ইল্ড টু ম্যাচিউরিটি। এটা কী জিনিস? ধরো হচ্ছে কি গভর্নমেন্টের ইমার্জেন্সি টাকা দরকার পড়ে, যে গভর্নমেন্ট বললো কি আচ্ছা আমি তো সাধারণত 100 টাকা দিতে মানে রেখে আমি 1 বছর পরে 106 টাকা, বা 5 বছর পরে 130 টাকা তোমাকে দিতাম, হ্যাঁ কিন্তু সেটা তো হচ্ছে কি যে এখন আমার কাছে ইমিডিয়েটলি টাকা লাগে, তো খুব তাড়াতাড়ি আমার টাকাটা দরকার, তাহলে কি গভর্নমেন্ট প্রলোভন দেখায় যে আচ্ছা তোমাকে 3% ডিসকাউন্ট দিলাম, যে কিনবে তাকে 3% ডিসকাউন্ট দেওয়া হলো, অর্থাৎ যে কেনার সময় তুমি 100 টাকার সিকিউরিটিটা তুমি 97 টাকায় কিনবে, কিন্তু পাওয়ার সময় কিন্তু তুমি 100 টাকার হিসেবে তুমি টাকাটা পাবে। 100 টাকাতে 6% সুদ আছে, তাহলে 106 টাকা তুমি পাবে, তবে 99 টাকা ইনভেস্ট করে তুমি পাচ্ছ 106 টাকা। 3% ডিসকাউন্ট দেওয়া আছে যে, তাহলে রিয়ালিটিতে তোমার কি সুদের হার 6% আছে, না তার থেকে বেশি আছে? নিশ্চয়ই বেশি আছে। তখন এই সুদের হারটাকে বলা হয় ইল্ড টু ম্যাচুরিটি। ঠিক আছে? আচ্ছা, কী কী বললাম আমরা? যে আমরা পড়লাম হচ্ছে কি যে মানি মার্কেট কী, এর বৈশিষ্ট্য কী কী আছে, আর হচ্ছে মানি মার্কেট সম্পর্কিত 5টা ইম্পর্টেন্ট টার্ম কী কী: কল মানি, নোটিস মানি, টার্ম মানি, ইল্ড টু ম্যাচুরিটি, আর হচ্ছে কুপন রেট। আচ্ছা, এবার আসি আমরা যে কি বলে এই যে কি বলে টাকা পয়সার আদান প্রদান হচ্ছে, ব্যাংক যে কখনো লোন দিচ্ছে বা প্রমিসরি নোট দিচ্ছে, বা হচ্ছে মানে কার মাধ্যমে দিচ্ছে, যে প্রমিসটা কার মাধ্যমে হচ্ছে, সিকিউরিটিটা বিক্রি করলো তো কিসের মাধ্যমে বিক্রি হলো? কাগজ কলমের মাধ্যমে বিক্রি হলো। যে গভর্নমেন্টের কাছে 1,00,000 টাকা তুমি গচ্ছিত রাখলে, তুমি তোমাকে একটা যে কাগজ দেবে, রিসিপ্ট দেবে, বা হচ্ছে কি দলিল দেবে। হ্যাঁ, এই ধরনের হচ্ছে কি যে কি বলে পেপারসগুলোকে হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট বলে। এরকম কত রকমের ইনস্ট্রুমেন্ট হয়, কত রকমের কাগজপত্র হয়, যে যার মাধ্যমে হচ্ছে কি এই মানি মার্কেটটাকে কন্ট্রোল করা হয় বা হচ্ছে কি নিয়ন্ত্রণ করা হয়। কারণ প্রধানত অনেক রকমই হয়, কিন্তু তার মধ্যে আমাদের চাকরি পরীক্ষার বেসিসে হচ্ছে 7 রকমের আমরা পড়বো। কী কী? একটা হচ্ছে কল মানি, ট্রেজারি বিল, ক্যাশ ম্যানেজমেন্ট বিল, ওয়েস অ্যান্ড মিনস অ্যাডভান্সেস, তারপর সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার, তারপর হচ্ছে কমার্শিয়াল বিল। এই 7 রকমের পড়বো। তার মধ্যে আজকে আমরা পড়ছি কল মানি এবং ট্রেজারি বিল। বা ট্রেজারি বিল হচ্ছে কি আমরা যদি দেখি যে না শেষ করা যাচ্ছে না, ভালো তাড়াতাড়ি কল মানি মানে মনে হতে পারে যে না আমরা পরের ক্লাসে পড়ি, তো 6টা পয়েন্ট একসাথে পড়তে পারবো। 7টা পয়েন্ট আমি বলছি মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট হিসেবে। কী কী? যে কল মানি, ট্রেজারি বিল, ক্যাশ ম্যানেজমেন্ট বিল, ওয়েস অ্যান্ড মিনস অ্যাডভান্সেস, কমার্শিয়াল পেপার, আর হচ্ছে কমার্শিয়াল বিল। এর মধ্যে কল মানি কি? কল মানি আমি বলেছিলাম যে যদি 1 দিনের জন্য টাকা ধার দিই তোমাকে আমি, তখন হচ্ছে কি সেটাকে বলবো আমরা কল মানি বলবো। তোমার কি 2 থেকে 14 দিন যদি হয়, তখন সেটাকে আমরা নোটিস মানি বলবো। ঠিক আছে? তো এগুলো সাধারণত এই ধরনের যে এত শর্ট টার্ম লোন সাধারণত এক ব্যাংক আরেক ব্যাংকে দেয়। এসবিআই দেখা গেল তো কমার্শিয়াল মানে ব্যাংকগুলো কোঅপারেটিভ ব্যাংকে লোন দিতে পারে, আবার কোঅপারেটিভ ব্যাংক আবার হচ্ছে প্রাইমারি ডিলার্সদের সঙ্গে ডিল করতে পারে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি কল মানি সাধারণত ইন্টার ব্যাংক মার্কেট বলা হয় এগুলোকে, মানে এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংকের হচ্ছে ব্যবসা। ঠিক আছে? তো
আশা করি তোমরা বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে আমরা মানি মার্কেট কমপ্লিট করবো। এখন তাহলে বাই।